হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও তোমাদের সামনে সিফাত ক্যালকুলাস এন্ড ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে ভেক্টর অধ্যায়ের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকের পার্টে আমরা গুরুত্বপূর্ণ কিছু টাইপ নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় টাইপ 3 দিয়ে আমরা শুরু করছি। দেখো টাইপ 3 এ কি আছে? ভেক্টর রূপাংশ এবং ভেক্টরের রূপ নির্ণয়। আচ্ছা, এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। তোমাদের আগে ভেক্টরের রূপাংশ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। চলো আমরা শুরু করি। সাপোজ একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে। এই ভেক্টরের নাম দিলাম হলো আমি এফ ভেক্টর। এই ভেক্টর দুইটা উপাংশ থাকতে পারে, একটা হলো আনুভূমিক উপাংশ, একটা হলো উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশকে আমি এফ, এর আনুভূমিক উপাংশ এফ এক্স, উলম্ব উপাংশ ওয়াই অক্ষ বরাবর থাকে, তার জন্য কি এফ ওয়াই। আচ্ছা দেখো, এখানে ধরলাম এই এফ বলটা আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণের মানটা কত বলো? থিটা। থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে এই এফ এক্স কি হবে? এফ কস থিটা। তুমি বলতে পারো ভাই কস থিটা হইলো কেন? দেখো, এই এফ বলটা যার সাথে কোণ উৎপন্ন করবে, আনুভূমিকের সাথে কোণ উৎপন্ন করলে আনুভূমিকের সাথে কস থিটা নিতে হবে, উলম্বের সাথে কোণ উৎপন্ন করলে উলম্বের সাথে কস থিটা নিতে হবে। যেহেতু আনুভূমিকের সাথে কোণ উৎপন্ন করছে, সেজন্য কস থিটা তার সাথে নিতে হবে, বলে আনুভূমিক উপাংশের সাথে নিতে হবে। লেফট একটা যদি কস থিটা হয়, তাহলে আরেকটা হবে সাইন থিটা। তাহলে এফ ওয়াই সমান কি বলো? এফ সাইন থিটা। এখানে একটা বল রে বা একটা ভেক্টরে আমি দুইটা উপাংশে ভাগ করছি, একটা হলো এফ এক্স, একটা হলো এফ ওয়াই। এফ এক্স কি? এফ কস থিটা, আর এফ ওয়াই হলো এফ সাইন থিটা। এটা হলো একটা বেসিক। আচ্ছা দেখো, 10 নিউটন মানে একটি বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে, তাহলে সেম ভাবে আমি কয়টা অক্ষ আঁকাবো? দুইটা, একটা হলো এক্স অক্ষ, একটা কি অক্ষ বলো? ওয়াই অক্ষ। আচ্ছা, এই এক্স অক্ষ বরাবর কত নিউটন বল কাজ করতেছে? 10 নিউটন বল কাজ করতেছে বা ক্রিয়া করতেছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ জানার আগে এই দুইটার মধ্যবর্তী কোণ জানা লাগবে। আচ্ছা দেখো তো, দুইটা অক্ষর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? থিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা আমরা সবাই জানি। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ এফ ওয়াই সমান ওয়াট। আচ্ছা, এফ ওয়াই সমান ওয়াট। তাহলে দেখো তো, এখানে এফ কস থিটা হবে নাকি এফ সাইন থিটা হবে বলো তো? অবশ্যই কি হবে বলো? 10 নিউটন আছে তো, তাহলে এফ ওয়াই সমান হবে 10 ইন্টু মানে এফ ইন্টু কি? কস থিটা। তুমি বলতে পারো ভাইয়া এখানে এফ ওয়াই তো এখানে এফ সাইন থিটা, এখানে কস থিটা কেন হলো? দেখো, আমি যার সাথে বলছি যে থেটাটা যার সাথে কোণ উৎপন্ন করবে, সে বরাবর কি নিতে হবে? কস থিটা। এখানে কোণ উৎপন্ন করছে যখন আমি এটার কি উপাংশ বের করবো, তখন কি নিতে হবে বলো? উলম্ব উপাংশের ক্ষেত্রে কস থিটা নিতে হবে, কারণ থিটাটা উৎপন্ন করছে উলম্বের সাথে। তাহলে কস থিটা, কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বলো 10 ইন্টু কস 90। কস 90 এর মান কত? কস 90 এর মান 0। তাহলে পুরো মানটাই কত? 0। এত নিউটন। তো এটা কি উলম্ব উপাংশ পেয়ে গেছে কত নিউটন? 0 নিউটন, যেটা আমার বড় গ নাম্বার আনসার আছে। আচ্ছা, এই একটা ট্রিক্সে মনে রাখা যাইতে পারে। দেখো, যে একটা বল যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, ধরো 20 নিউটন বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, তাহলে উলম্ব দিকে মানে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ কত বলো? এই মানটা সবসময় কি হবে বলো? 0 হবে। কারণ কি? পুরা তাই কি অক্ষ বরাবর কাজ করতেছে বলো? এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। সেম ভাবে যে একটা বল যদি ওয়াই অক্ষ বরাবর 20 নিউটন বল কাজ করে, তাহলে এক্স অক্ষ বরাবর তার উপাংশ কত হবে? এই এক্স অক্ষ বরাবর এর উপাংশ কত হবে? এর উপাংশ 0 হবে, কারণ পুরা বলটাই আমার কি কোন অক্ষে কাজ করতেছে বলো? ওয়াই অক্ষে কাজ করতেছে। এই জন্য আণবিক উপাংশ কত? 0। আশা করছি বুঝতে পারছি। আচ্ছা, আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। দেখো কি বলছে? একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 220 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে আনুভূমিক একটা ভূমি আঁকাই। ধরো এটা এক্স অক্ষ, এটা আমি কি কল্পনা করলাম বলো? আনুভূমিক কল্পনা করলাম ভূমির সাথে 60 ডিগ্রি কোণে। তাহলে এইদিকে কোণের মান কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি কোণে কত নিউটন বল দ্বারা টানা হচ্ছে? 200 নিউটন বল দ্বারা কি করা হচ্ছে? টানা হচ্ছে। তাহলে আনুভূমিকের কার্যকারী বল কত? কার্যকারী বল মানে কি? আনুভূমিকের উপাংশ কত? দেখো তো, আনুভূমিক উপাংশ কি? এফ এক্স সমান হোয়াট? আচ্ছা দেখো, এখানে এই থেটাটা উৎপন্ন কোণ থিটা, থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কার সাথে আছে? আনুভূমিকের সাথে আছে। তাহলে আনুভূমিক বরাবর উপাংশ নিলে আমার কি নিতে হবে? কস থিটা। তাহলে কি কস থিটা? এফ কস থিটা। তাহলে এফ এর মান কত নিউটন বলো? 200 নিউটন ইন্টু কস থিটা। কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, তাহলে এটা কত হয় বলো? 200 ইন্টু কস 60 মান কত? কস 60 মান হাফ। তাহলে কত নিউটন? 200 অর্ধেক করলে কত হয়? 100 নিউটন। আনুভূমিক উপাংশ পাই গেছি আমার কত নিউটন? 100 নিউটন। তাহলে এটাই আনসার। সাপোজ তোমাকে আমি আনুভূমিক পরীক্ষায় না বললে তোমাকে বলে দিল যে উলম্ব উপাংশ বের করো, তাহলে উলম্ব উপাংশ কোন দিকে বলো? এই দিকে। তাহলে দেখো তো, উলম্বের সাথে কোন উৎপন্ন করে না, কোন উৎপন্ন করছে কার সাথে বলো? আনুভূমিকের সাথে। যেহেতু আনুভূমিকের সাথে উপাংশ মানে কোন উৎপন্ন করছে, এজন্য আনুভূমিকের সাথে কি নির্ধারণ হচ্ছে? কস থিটা নিচে হচ্ছে। যেহেতু উলম্বের সাথে কোন উৎপন্ন করে নাই, তাহলে একটা কস থিটা, তাহলে ওইটা কি হবে বলো? আরেকটা কি হবে? সাইন থিটা। তাহলে এখানে কি? এফ সাইন থিটা। তাহলে বলো এফ এর মান কত নিউটন? 200 নিউটন।
200 নিউটন বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ এফ সাইন থিটা, এফ এর মান 200 নিউটন, সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান দিয়ে 200 ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। এটা করলে কত হবে বলো, 100 √3 নিউটন। এটা কি আমার উলম্ব উপাংশ, কিন্তু আমার উলম্ব চাই না, আমার চাইছে কোনটা, আনুভূমিক। আমি দুইটা দেখাইলাম, পরীক্ষায় যে কোনোটা আসলে যাতে তোমরা পারো। এভাবে একটা প্রশ্ন যখন সলভ করবা, একটার পাশাপাশি আরো কি চাইতে পারো ওই প্রশ্ন থেকে, এভাবে ব্যাখ্যাগুলো একটু দেখে নিলে পরীক্ষা আশা করি আর কোনো প্রশ্ন আটকাবে না। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো কি বলছে, দেখ দিয়ে 21-22 একটা প্রশ্ন আছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্ন পড়ার আগে একটা বেসিক পড়া লাগে। এই বেসিকটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। দেখো তো এখানে কি বলছে, 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে কি আনত। কত নিউটন মানের একটি বল, 10 নিউটন মানের একটি বল একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। বল দুটি লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, 7 স্টার লাইন। দেখো, এটা তোমাকে একটা কনসেপ্ট পড়ায় যে দুটি বলের লব্ধি একটি বলের সাথে লম্ব হইলে, দুটি বলের লব্ধি ছোট বলের উপর লম্ব হলে কি, ছোট বলের উপর লম্ব হলে, উপর লম্ব হলে একটা স্পেশাল কেস আছে, ওইটা আমরা এখন পড়াবো। আচ্ছা দেখো, দুইটা বল দেখলাম, একটা এইদিকে গেল, এটা ধরলাম পি, আর এইদিকে একটা বল গেল, এটা বলের নাম কি দিলাম বলো, কিউ। তাহলে এইটা হলো আমার ছোট ধরলাম, আর উপরেরটা কি বল বলো, কিউ হলো বড় বল বা বড় ভেক্টর। আচ্ছা দেখো, এর লব্ধি, লব্ধি কি, অবশ্যই দুইটা ভেক্টর মাঝ বরাবর ক্রিয়া করে। লব্ধি কত দেখো, লম্ব, লম্ব মানে কত, লব্ধি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে এইদিকে একটা কি আছে বলো, লম্ব আছে, এটা আর লম্ব। তাহলে এইখানে লম্ব হলে এই থেটা, এটুক থেটা, থেটার মান কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। আর এই পুরা কোণটার মান কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, আলফা। তাহলে আলফার মান কত ডিগ্রি, যে এখান থেকে এখানে পুরাটা, এটা হলো আলফা, আলফার মানটা আমরা জানি না। এরকম কেস হইলে দেখো, এই লব্ধি আর সবসময় কি হয়, বড় বলের কাছাকাছি হয়। কোন বলের কাছাকাছি হয় বলো, বড় বলের কাছাকাছি হয়। তাহলে বড় বল কি, কিউ। তাহলে লব্ধিটা কার কাছাকাছি হয়েছে বলো আমাকে, এই যে কিউ এর কাছাকাছি হয়েছে। দেখো এই যে কিউ, কিউ থেকে কাছে হয়েছে, আর এই পি থেকে কি হয়েছে, দূরে হয়েছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন এই কেসের ক্ষেত্রে কি হয়, এই কেসের ক্ষেত্রে আলফার যে মানটা আছে, আলফা সমান হয় কজ ইনভার্স মাইনাস বড় বাই, মাইনাস কি, ছোট বাই বড়। ছোট বল বাই কি বল, বড় বল। এটা কি, দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা নির্ণয়। আর এখানে যে লব্ধিটা থাকে আর, এই লব্ধিটা হয় সবসময় √, বড় স্কোয়ার মানে বড় বল মাইনাস কি বল, ছোট বল। এখানে বড় কি, কিউ, আর ছোট কি, পি। তাহলে কিউ স্কোয়ার মাইনাস কি, পি স্কোয়ার। এটা এভাবে লিখতে পারো যে √কিউ স্কোয়ার মাইনাস কত, পি স্কোয়ার। যখন কি কিউ ইজ গ্রেটার দেন পি, এরকম একটা টাইপের প্রশ্ন আছে। দেখো এই প্রশ্নটার আমরা কনসেপ্টটা পড়ে নিছি, এখন প্রশ্নটা দেখবো। আছে 10 নিউটন মানে একটি বল, একটি বল, তাহলে একটা বলের মান কত নিউটন, 10 নিউটন। এখন তুমি বলতে পারো ভাই এটা ছোট বল নাকি বড় বল, এখান তো লম্ব হয় সবসময় কার সাথে বলো, ছোট বলের সাথে লম্ব হয়। তাহলে এটা আমরা বুঝবো কেমনে যে ছোট বল নাকি বড় বল। দেখো তো এখানে অপশনে, এই প্রশ্নে আছে 10 নিউটন, আর সবগুলা বল 8, 7, 6, 5। যেহেতু অপশনে সবগুলা বলই ছোট, তাহলে অবশ্যই 10 নিউটন মান কি হবে বলো, বড় বল হবে। তাহলে বড় বল আমি কি দ্বারা প্রকাশ করি বলো, কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে এই বলটার মান, এটা কত নিউটন বলো, কিউ সমান কত নিউটন, 10 নিউটন। কারণ এখানে অপশন গুলো সবগুলাই কার মান দেওয়া, ছোট মান দেওয়া। তাহলে এটা আমরা পি জানি না, পি সমান কি বল, ছোট বল। এটা আমরা জানি না, ছোট বা কি অজানা বল। এই দুইটা বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তাহলে আলফা সমান কত ডিগ্রি বলো, 120 ডিগ্রি কোণে কি ক্রিয়ারত। আচ্ছা, ক্রিয়ারত এর লব্ধি, এদের লব্ধি অজানা একটি বলের সাথে 90 ডিগ্রি কোণ অবস্থিত। তাহলে এই বরাবর তার কি কাজ করতেছে বলো, লব্ধি, লব্ধি আর কাজ করতেছে। তাহলে অজানা বল, অজানা বল কোনটা, পি। পি এর সাথে থিটা সমান কত ডিগ্রি কোণে ক্রিয়ারত বলো, 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে অজানা বলটি, অজানা বলটি কি, পি এর মান নির্ণয় করতে বলছে, বা ছোট বলটির মান নির্ণয় করতে বলছে, যে প্রশ্নে আসুক। তাহলে আমরা ছোটটা কি জানি বলো, আলফা সমান কি, কজ ইনভার্স মাইনাস কি, ছোট বাই বড়। তাহলে ছোট কি, পি, আর বড় কি, কিউ। কিউ এর মান কত দিয়ে আছে বলো, 10, 10 বসাই দিলাম। আচ্ছা দেখো, এখানে কজ আলফা, আলফার মান কত ডিগ্রি বলো, আলফার মান হলো 120 ডিগ্রি। তাহলে এখানে কজ ইনভার্স, এই পাশে এসে কি হবে, কস। তাহলে কজ 120 ডিগ্রি সমান মাইনাস পি বাই কত, 10। দেখো কস 120 ডিগ্রি মান কত, মাইনাস হাফ। আর এখানে কত, মাইনাস পি বাই 10। দেখো কাটাকাটি করলে কত হয়, যে 10 দিয়ে 10 কে 2 দ্বারা ভাগ করলে পি সমান কত, 5 নিউটন। তাহলে পি এর মান পেয়ে গেছি। তাহলে পি এর মানে আমার কি বল, অজানা বল বা ছোট বল যাই বলো, বা যার উপর
লব্ধিটা লম্ব সেই বল। মান কত নিউটন? বলো 5 নিউটন। এই টাইপটা তুমি এমনি পরীক্ষায় আসলে এমনি বলতে পারবে। দেখো একটু ট্রিক্সটা শিখাই দিই। দেখো যদি দুইটা বল থাকে, কয়টা বল থাকে? দুইটা। একটা ধরো 10 আর একটা কত 20। দেখো তো একটা বল আর একটা দ্বিগুণ না, কিংবা একটা বল আর একটা থেকে কি অর্ধেক না, এরকম যদি প্রশ্ন হয় তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ সবসময় কত হয়? 120 ডিগ্রি হয়। তাহলে দেখো কত ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে? 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে একটা 10, তাহলে আরেকটা বল কি হবে? হয় 10-এর দ্বিগুণ হবে, নাহলে কি 10-এর অর্ধেক হবে। দেখো কোন অপশনে কি নাই? 10-এর দ্বিগুণ নাই, মানে 20 নাই। তাহলে 10-এর কি আছে? অর্ধেক। তাহলে অর্ধেক কোন অপশন আছে? দেখো বর্গ, মানে কত আছে? 5। আশা করছি ট্রিক্সটা তোমরা পরবর্তী এমসিকিউ গুলো যখন সলভ করবা তখন কাজে লাগাইতে পারবা। চলো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা দেখো, আমাদের টাইপ 3 শেষ হলো, এখন আমরা টাইপ 4 এ আসছি। যে কি আপেক্ষিক বেগ নির্ণয়। আচ্ছা তোমরা ইন্টারে একাডেমিকে অনেক আপেক্ষিক বেগ শিখছো, যে গাড়ি কাজ দিবে কিনা, কিংবা একটি গাড়ি একই দিকে যাইলে দুইটা গাড়ি একই দিকে গেলে তাদের আপেক্ষিক বেগ কেমনে নির্ণয় করে, দুইটা গাড়ি বিপরীত দিকে গেলে তাদের আপেক্ষিক বেগ কেমনে নির্ণয় করে, এই রিলেটেড তোমরা অনেক প্রশ্ন করছো। কিন্তু এডমিশনে সব থেকে বেশি যেটা আসে, যে বৃষ্টি পড়তেছে, একজন লোক হাঁটতেছে বা দৌড়াইতেছে, তাহলে বৃষ্টি থেকে বাঁচতে হলে লোককে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? এই ম্যাথটা সব থেকে এডমিশনে বেশি আসে। এই ম্যাথটা আমরা আজকে আর কি দেখবো, যেটা আর কি তোমাদের ক্ষেত্রে আসতে পারে, কিংবা পূর্বে এসেছে, এই টাইপের ম্যাথটা দেখবো। ধরো দুইটা আমি উপাংশ আঁকাইলাম, একটা হলো কি এক্স অক্ষ, দুইটা অক্ষ আঁকাইলাম, একটা এক্স অক্ষ, একটা কি ওয়াই অক্ষ। আচ্ছা দেখো, বৃষ্টি পড়ে, বৃষ্টি কোন দিক থেকে পড়ে বলো? বৃষ্টি উপর থেকে এরকম ফুটা 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 উপর থেকে কোন দিকে পড়ে? নিচ দিকে পড়ে। আচ্ছা নিচ দিকে পড়তে হলে আমাদের বৃষ্টি থেকে বাঁচার জন্য অবশ্যই একটা কি লাগে বলো? ছাতা ধরতে হয়। ধরলাম এখান থেকে একটা লোক, এখানে একটা লোক আছে, লোক এরকম সোজা যাত্রা শুরু করে ওই এদিকে কি লোক যাইতেছে, কি বেগে যাইতেছে বলো? বি, বি বেগে যাইতেছে। যেহেতু লোক, লোককে কি দ্বারা প্রকাশ করে? ম্যান। তাহলে এখানে কি বি এম দিলাম, এটা কার বেগ বলো? লোকের বেগ। লোক এক্স অক্ষ বরাবর সামনের দিকে যাচ্ছে। আর বৃষ্টি পড়তেছে, যে এই বৃষ্টি কি বেগে পড়তেছে বলো? বৃষ্টি বি বেগেই পড়তেছে, যেহেতু বৃষ্টির বেগ বি রেইন, এজন্য বি আর লিখলাম, যে বি আর বেগে উপরে থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে। তাহলে একজন লোককে বৃষ্টি থেকে বাঁচতে হলে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? দেখো এখান থেকে ধরো একটা ছাতা খাইলাম, এখানে একটা ছাতা খাইলাম, এই ছাতাটা কত ডিগ্রি কোণে ধরতে হবে? দেখো আনুভূমিকের সাথে নাকি উলম্বের সাথে? আমি উলম্বের সাথে ধরে নিলাম, উলম্বের সাথে ধরলাম। সাপোজ থিটা ডিগ্রি কোণে ধরলে ছাতাটা, যে বেগে ব্যক্তিটা আগাইতেছে ওই বৃষ্টির হাত থেকে থিটা ডিগ্রি কোণে উলম্বের সাথে ছাতা ধরলে লোকটাকে বৃষ্টির হাত থেকে কি পাবে? রক্ষা পাবে। তাহলে এই ক্ষেত্রে উলম্বের সাথে উৎপন্ন কোণ, দেখি সূত্রটা দেখো, উলম্বের সাথে উৎপন্ন কোণ কি হয়েছে? থিটা। উলম্বের সাথে উৎপন্ন কোণ থিটা সমান একটা সূত্র আছে, যে সূত্রটা মুখস্থ রাখবা। থিটা সমান সূত্র কি দেখো, যে থিটা সমান tan ইনভার্স কি? tan ইনভার্স বিএম বাই বিআর। মানে কি? বিএম থেকে আর বেগ বলো? লুকের বেগ। আর বিআর থেকে বৃষ্টির বেগ। তাহলে এই ক্ষেত্রে যে থিটাটা বের হয়েছে, এটা আমার কার সাথে উৎপন্ন কোণ? উলম্বের সাথে। আচ্ছা দেখো তো এই পুরা মানটা কত ডিগ্রি? এখান থেকে শুরু করে এটুকু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি শুধু এইটুক বের করতে যাই, তাহলে পুরা 90 ডিগ্রি থেকে যে আমি উলম্বের কোণটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি কোণ পাবো বলো? আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ পাবো না? দেখো তো আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কত হবে? আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, দেখো আমি যদি থিটার মানটা পাওয়া যায় পুরাটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে আমি কি এই থেটা, যে এই থেটা যে পাবো, এই থেটাটা বাদ দিলে আমি যে কোনটা পাবো ওটা কার সাথে? আনুভূমিকের সাথে। তাহলে যে কোনো একটা মান পেয়ে গেলে আমরা উলম্বের সাথে পাইলে আনুভূমিক বের করতে পারবো, 90 থেকে বাদ দিয়ে আনুভূমিক পাইলে 90 থেকে বাদ দিয়ে উলম্ব বের করতে পারবো। আচ্ছা দেখো এই প্রশ্নটা কি বলছে, অনেক মজার একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো এডমিশনে বারবার এসে থাকে, দেখো সলভ করে। একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত এমএস ইনভার্স বেগে চললে, তাহলে এই সাইকেল আরোহীর বেগ চাইছে, তাহলে এটা কার বেগ বলো? বিএম। মানে কি? মানুষের বেগ। বেগে চললে 6 এমএস ইনভার্স বেগে বৃষ্টির ফোঁটা, তাহলে 6 এমএস ইনভার্স বেগ, এটা কার বেগ বলো? বি রেইন। এত বেগে বৃষ্টির ফোঁটা পড়তেছে, তাহলে এটা কি? বি আর, মানে বৃষ্টির বেগ কত ডিগ্রি কোণে পড়বে? দেখো 60 ডিগ্রি কোণে পড়বে। আচ্ছা 60 ডিগ্রি কোণে কোনো কিছু না দেওয়া থাকলে তুমি এটা কার সাথে ধরে নিবা বলো? উলম্বের সাথে। তাহলে আমরা সূত্র কি জানি বলো? থিটা সমান কত? tan ইনভার্স বিএম বাই বিআর। দেখো বিআর টা দিয়ে দিছে, তোমার বিএম টা নির্ণয় করতে বলছে, থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। দেখো এই পাশে tan ইনভার্স, এই পাশে এসে কি হবে বলো? tan। তাহলে tan 60। আর এখানে কি বিএম, বিএম মান আমি জানি না, কত বেগে সাইকেল আরোহী চলবে আমি জানি না, কিন্তু বিআর 6 এটা মান দেওয়া আছে। দেখো tan 60 এর মান কত? tan 60 মান হলো √3। তাহলে √3 ইন্টু কত? বিএম, নিচে কত? 6। দেখো তাড়াতাড়ি গুণ করলে কি হয়? 6 এর সাথে 3টা গুণ হয়ে যায়। তাহলে বিএম সমান কত? 6√3 এমএস ইনভার্স 1 বেগে
যদি একজন সাইকেল আরোহী সাইকেল চালায়, রাস্তায় এত বেগেও সাইকেল চালায়, তাহলে 6 ms ইনভার্স বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে কত ডিগ্রি কোণে পড়বে বলো? 60 ডিগ্রি কোণে পড়বে। তাহলে আমার আনসার কোন কয়টা বলো? খ নাম্বার আনসার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। পরবর্তী আরো এরকম টাইপের প্রশ্ন আছে, আমরা একটু দেখি। দেখো কি বলছে, বৃষ্টি চলাকালীন একজন লোক 10 ms ইনভার্স বেগে চলছে। তাহলে লোক 10 ms ইনভার্স বেগে চলছে, এটা কি লোকের বেগ, তাহলে কি বিএম। যদি বৃষ্টি 10 ms ইনভার্স 1 বেগে খাড়া পড়ে, আচ্ছা 10 ms ইনভার্স এত বেগে বৃষ্টি পড়ছে, তাহলে এটা কার বেগ বলো? বৃষ্টির বেগ, বিআর মানটা দেওয়া আছে। তাহলে ওই লোক কোন দিকে ছাতা ধরতে হবে? আচ্ছা কোন দিকে ছাতা ধরার আগে আগে আমি থিটার মানটা নির্ণয় করি, পরে বলতে পারবো। তাহলে বলো উলম্বের সাথে যে ছাতা ধরতে হবে কত ডিগ্রি কোণে? উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ সূত্র কি জানি? ট্যান থিটা সমান কি? থিটা সমান কি? ট্যান ইনভার্স বিএম বাই কি? বিআর। তাহলে বলো ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স আমি লিখলাম। তাহলে বলো বিএম মানে লোকের বেগ কত? 10 ms ইনভার্স 1। বৃষ্টির বেগ কত? 10 ms ইনভার্স 1। দেখো 10 10 রে কাটে দিলে কত থাকে? 1। তাহলে tan ইনভার্স 1, tan কত ডিগ্রি মান 1 বলো? tan 45 ডিগ্রি মান 1। আচ্ছা এটা আমার কার সাথে উৎপন্ন কোণ বলো? উলম্বের সাথে উৎপন্ন কোণ। এখন উলম্বের সাথে উৎপন্ন কোণ 45 ডিগ্রি, এটা হলো উলম্বের সাথে উৎপন্ন কোণ। দেখো তো আমি যদি আনুভূমিকেরটা বের করতে চাই, তাহলে আনুভূমিকেরটা কি বললাম একটু আগে? আনুভূমিকের সাথে কোণ কেমনে বের করে? 90 ডিগ্রি থেকে যে থিটাটা পাই ওইটা আমি কি দিই? বাদ দিই। তাহলে 90 ডিগ্রি মাইনাস কি? থিটা। তাহলে 90 থেকে আমি থিটার মান কত পাইছি? 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি গেলে আবার কত ডিগ্রি? 45 ডিগ্রি পড়ে থাকে। তাহলে আনুভূমিকের সাথেও 45 ডিগ্রি, উলম্বের সাথেও 45 ডিগ্রি, যে কোনো একটা অপশন যেটা হবে, অপশনে যেগুলো থাকবে ওইটাই কারেক্ট, যেটা থাকবে ওইটাই কারেক্ট। দেখো আনুভূমিকের সাথে 40 ডিগ্রি না, 45 ডিগ্রি। লম্বের সাথে 145 ডিগ্রি না, লম্বের সাথে 45 ডিগ্রি। আনুভূমিকের সাথে 45 ডিগ্রি, হ্যাঁ এই অপশন ঠিক আছে, গ নাম্বার। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি না, আনুভূমিকের সাথে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এই প্রশ্ন তো তোমার এমনি হইতে পারতো অপশনে, যে আনুভূমিকের সাথে 45 না দিয়ে দিয়ে দিত উলম্বের সাথে 45, তাও হইতো। কারণ কি দুইটার সাথে সেম কোণ উৎপন্ন করতেছে, যেহেতু দুইটা বেগ কি সমান। আশা করছি প্রশ্নটা বুঝতে পারছো। এখন দেখো আমরা দেখতে দেখতে টাইপ 5-এ চলে এসেছি, নদী নৌকার ম্যাথ। আচ্ছা এই নদী নৌকার ম্যাথটা বোঝানোর আগে একটু বেসিকটা আমি পড়াই নিই। দেখো নদী নৌকার ম্যাথে কয়টা জিনিস থাকে বলো? একটা থাকে হলো স্রোতের বেগ, আর একটা কি থাকে বলো? নৌকার বেগ বা কি লোকের বেগ। আচ্ছা এক নদী আঁকাই, ধরো নদীর এই দুইটা কি আছে? পার আছে। এখান থেকে একজন ব্যক্তি বা একটা নৌকা এদিকে কি দিছে বলো? সাঁতার দিছে। কি বেগে সাঁতার দিছে বলো? বা নৌকাটা চলা শুরু করছে বিবেগে। আচ্ছা বিবেগে সাঁতার শুরু করছে, আর এইদিকে যে স্রোতটা যাইতেছে সবগুলা কোন দিকে? এইদিকে। এইদিকে স্রোত যাচ্ছে, ধরলাম সাপোজ এইদিকে ইউ বেগে কি হইতেছে বলো? স্রোত প্রবাহিত হচ্ছে। তাহলে লোকের বেগ কত? বি, আর স্রোতের বেগ কত? ইউ। আর মধ্যবর্তী কোনটা ধরো? কি ধরলাম আমি? আলফা ধরলাম। আচ্ছা আলফা, আলফা ডিগ্রি কোণে কি কি হচ্ছে? স্রোতের বেগের সাথে একজন লোক বা ব্যক্তি কি করছে? সাঁতার কাটতেছে। এন্ড দেখো এ যদি সোজা যদি অপর প্রান্তে পারে পৌঁছাতে যায়, তাহলে অবশ্যই এখান থেকে একটা সোজা দাগ টানতে হবে। দেখো তো এখান থেকে যদি আমি একটা সোজা দাগ টানি, তাহলে সোজা সোজা অপর প্রান্তে পৌঁছাইছে। তাহলে এখানে একটা কি উৎপন্ন করছে বলো? থেটা। এই থেটার মান কত ডিগ্রি বলো? সোজা সোজি মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো তো একটা, এটা একটা ভেক্টর, এটা একটা কি ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর, তাহলে ছোট বলের উপর কি লম্ব তৈরি করছে, মানে লব্ধি। এটা কি অবশ্যই আর আর বেগে যাচ্ছে। এই লব্ধিটা ছোট বলের সাথে কি উৎপন্ন করছে? লম্ব উৎপন্ন করছে। তাহলে এই লব্ধির মান কত বলো? একটু আগে আমরা দেখে আসছি এই লব্ধি। আর সমান কি রুট ওভার বড় মাইনাস কি ছোট স্কোয়ার। তাহলে বড় স্কোয়ার মাইনাস কত? ছোট স্কোয়ার, এই সেম। দেখো এই একটা সংখ্যা, এটা কি লব্ধি বের করতে পারবা, মানে নৌকাটি কত বেগে অপর প্রান্তে পৌঁছাবে, এই লব্ধি বেগটা বের করতে পারবা। তারপরে এখানে একটা সময়ের একটা ব্যাপার আছে, ধরো তোমার অনেক সময় টাইম বের করতে দেয়। এই টাইম সমান কি সূত্রটা কি? ডি ডিভাইড বাই বি সাইন আলফা, মানে এই পাশ থেকে অপর পাশে প্রান্তে পৌঁছাইতে নৌকাটির কত সময় লাগছে বা সাঁতারুর কত সময় লাগছে, এটা দ্বারা সময় বের করতে পারবা। আর এখান থেকে লব্ধি বের করছে। তাহলে আরেকটা জিনিস বের করার বাকি আছে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, আলফা সমান কি বলো? কজ ইনভার্স মাইনাস কি ছোট বাই বড়। তাহলে মাইনাস কত? এখানে ছোট হইলে ইউ, কারণ নৌকার বেগ যদি তোমার স্রোতের বেগের থেকে বেশি না হয়, তাহলে একটা নৌকা কখনোই পারে কি করতে পারবে না? বিপরীত পারে পৌঁছাইতে পারবে না। তাহলে উপরটা কি ছোট, নিচেরটা কি বড়। তাহলে কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। এই টপিকটা আমরা একটু আগেও দেখে আসছি এই প্রশ্নগুলা। তাহলে এই তিনটা সূত্রের মাধ্যমে সলভ করা লাগবে। দেখো তো কি বলছে, স্রোত না থাকলে একজন সাঁতারু ঘন্টায় 8 কিলোমিটার বেগে সাঁতার কাটে। তাহলে এটা কার বেগ বলো? সাঁতারুর বেগ বা নৌকার বেগ। সাঁতারুর বেগ বা নৌকার বেগ আমরা কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা। তাহলে বি এর মান কত বলো? বি এর মান হলো 8 কিলোমিটার পার আওয়ার
দেখো 8 কিলোমিটার/আওয়ার। আর যে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার বলো? এই 4 কিলোমিটার/আওয়ার। তাহলে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে এত বেগে আসছে। দেখো তো সোজাসুজি অপর প্রান্তে, নদীর ঠিক অপর প্রান্তে পৌঁছাতে, তাহলে অপর প্রান্তে পৌঁছাইতে মানে এখানে কত ডিগ্রি বলো? থিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে থিটা সমান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা তো জানি থিটা সমান 90 ডিগ্রি হলে এখানে স্পেশাল এই সূত্রগুলা পড়ে, এই একটা সূত্র, এই একটা সূত্র, তাহলে দুইটা স্পেশাল সূত্র দিয়ে আমাদের সলভ করতে হবে। সাঁতারুকে কোন দিকে রওনা দিতে হবে, এই কোন দিকে রওনা দিতে হবে এই কথাটা দ্বারা কি বুঝাইছে বলো? সাঁতারুকে নদীর যে স্রোতটা আছে এই স্রোতের সাথে কত ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে, এই আলফার মানটা চাইছে। আলফা সমান কত? হোয়াট। তাহলে আলফা সমান সূত্র কি জানি আমরা বলো? আলফা সমান কজ ইনভার্স মাইনাস কত? ছোট বাই বড়, তাহলে ছোট ইউ বাই কত? বি। তাহলে বলো কজ ইনভার্স মাইনাস 4/8 মানগুলা বসাইলাম। তাহলে এটা কি হয় বলো? কজ ইনভার্স কত হয়? হাফ। কজ ইনভার্স মাইনাস 1/2। তাহলে কজ ইনভার্স মাইনাস হাফ এর মান কত বলো? এই 120 ডিগ্রি। এটা মানটা মুখস্থ রাখবো। কত ডিগ্রি বলো? কজ 120 ডিগ্রি মান কত? মাইনাস হাফ। তাহলে 120 ডিগ্রি কোণে কি করতে হবে? সাঁতার কাটতে হবে। তাহলে এখানে দেখো তো অপশন কোথায় আছে? 120 ডিগ্রি। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? এই আলফাটা যে আছে, আলফার মান কত ডিগ্রি হবে বলো? 100। এই আলফার মান কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হওয়া লাগবে। 120 ডিগ্রি হলে এই বেগেই সাঁতারু কি করতে পারবে বলো? সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাইতে পারবে। তাহলে এটা যে আগে একটু আগে শর্টকাট পড়ে আসছি, দেখো তো এখানে কি বলছে। দেখো এই যে 8 কিলোমিটার আর এই 4 কিলোমিটার, দেখো তো 8 আর 4, দেখো তো একটা আরেকটা ডাবল, একটা আরেকটার অর্ধেক না? তাহলে এভাবে হয়। এবং যদি কি হয়, এদের লব্ধি যে কোনো একটা বল মানে ছোট বলের উপর লম্ব হয়, সেক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ সবসময় আলফা সমান কত ডিগ্রি পড়ে আসছে বলো? 120 ডিগ্রি হয়। তুমি এটা এই 4 আর 8 একটা আরেকটা ডাবল দেখে তুমি চোখ বন্ধ করে কত দাগাই দিতে পারো বলো? 120 ডিগ্রি দাগাই দিতে পারো। এগুলা যদি দুই একটা প্রশ্ন যদি এরকম করে সলভ করতে পারো যে আমি বুঝে গেছি এখানে 4 আছে, ওইখানে কি আছে? ডাবল 8 আছে, তাহলে এখানে আনসার অবশ্যই কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। এটা তোমরা প্র্যাকটিস করতে করতে একবার মাথায় গাইতে গেছে। এটা যখন মাথায় তোমার চলে আসবে, তখন এক্সাম হলে এরকম দুই একটা প্রশ্ন পারলে যে তুমি অপশন দেখা মাত্র আনসার করতে পারতেছো, তাহলে তোমার আলাদা একটা কনফিডেন্স পাবা। তখন এই কনফিডেন্সটাই দেখবা তোমার পরীক্ষাগুলো ভালো হয়ে গেছে, এবং অন্যান্য প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে তুমি একটা কি মানে মনোবল তোমার শক্ত হচ্ছে আর কি। আচ্ছা দেখো, একটি নদীর প্রস্থ দেওয়া আছে কত মিটার? 120 মিটার। এই নদীর এটা কি দেওয়া আছে বলো? প্রস্থ দেওয়া আছে। তাহলে প্রস্থকে আমি ডি দ্বারা প্রকাশ করলাম। ডি সমান কত মিটার বলো? 120 মিটার একটা প্রস্থ দেওয়া আছে। সাঁতারু যদি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে আলফা সমান কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি কোণে। তাহলে আলফা সমান কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে সাঁতারু আর স্রোতের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণে 10 ms ইনভার্স বেগে সাঁতার কাটে। তাহলে সাঁতারুর বেগ, তাহলে বি সমান কত? 10 ms ইনভার্স 1। এত বেগে কি কাটে বলো? সাঁতার কাটে। তাহলে নদীর অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে কত সময় লাগবে? তাহলে কত সময় বলছে? তাহলে টি সমান কত? হোয়াট। টি সমান আমরা সূত্রটা কি জানি? টি সমান কি? একটু আগে ওই পেজে দেখে আসছি। ডি ডিভাইড বাই কত? বি সাইন আলফা। এই সূত্রটা মুখস্থ করো। এক পার থেকে অপর পারে পৌঁছাইতে সময়। ডি এর মান কত বলো? 120। আর বি এর মান কত? মানে সাঁতারুর বেগ, তাহলে কত? 10 ইন্টু সাইন। সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে 120 ডিভাইড বাই কত? 10 গুণন কত? হাফ। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত? 5। তাহলে উপরে 120 আর নিচে কত? 5। 120 কে 5 দ্বারা কাটলে কত? 24। দেখি যেহেতু সেকেন্ড আছে এম এস ইনভার্স 1, তাহলে এককটা কি হবে? সেকেন্ড। তাহলে দেখো তো এখানে 18, 20, 22, 24। তাহলে এই 24 সেকেন্ডটা কি আমার আনসার। আচ্ছা তোমাকে এখানে সময় বের করতে বলছে। তোমার যে আবার প্রশ্ন বলতো যে বের করো, মানে কি স্রোতের বেগ নির্ণয় করো, নির্ণয় করো, তোমরা পারতা না? এই যে সমান হোয়াট, এটা পারতা কিনা দেখো তো? এই সূত্র দিয়ে পারতা না? আলফা ইজ ইকুয়াল টু কি? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখো তো এই আলফার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি ইন্টু কস কত ডিগ্রি? কস কত মান বলো? এই কস এখানে লিখলাম কস ইনভার্স, পরে কত? ইউ বাই ভি। ইউ এর মান কত দেওয়া আছে বলো? ইউ এর মান দেওয়া আছে হলো আমার, দেওয়া নাই, ইউ এর মান বের করতে বলছে। আর বি এর মান কত দেওয়া আছে? বি এর মান 10 দেওয়া আছে। এখান থেকে তুমি সলিউশন করে ইউ এর মানটা বের করতে পারবে না বলো? যদিও মাইনাস নামবে, প্রশ্ন একটু রিভার্স করলে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তোমরা তো বুঝতে পারছো যে যদি কখনো তোমার ইউ এর মান চাই, বা ছোট বলের মান চাই, বা ছোট বেগের মান চাই, বা ছোট ভেক্টরের মান চাই, তাহলে এইভাবে তুমি সূত্রটা বের করতে পারবা। একটা কথাই মনে রাখবা যে দুইটা বলের মধ্যে যদি ছোট বলের উপর লব্ধি লম্ব হয়, তাহলে এই দুইটা সূত্র খাটে। একটা আর সমান কি? রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। আর একটা আলফা সমান কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা শর্টকাট।
আচ্ছা দেখো, আমরা দেখতে দেখতে পরবর্তী টাইপে চলে আসলাম, টাইপ 6 ভেক্টরের ডট গুণ। আচ্ছা, এই ভেক্টর ডট গুণ বোঝানোর আগে আমাদের একটু বিস্তারিত পড়াশোনা করা লাগবে যে ডট গুণ নিয়ে, তারপর আমরা এই প্রশ্নটা সলভে যাচ্ছি। চলো আমরা একটু আগে কনসেপ্টটা পড়ে নিই। তার কনসেপ্ট ভেক্টর ডট গুণের কনসেপ্ট। সাপোজ ধরো দুইটা ভেক্টর আছে, একটা ধরলাম আমি পি ভেক্টর, এটা কি ধরলাম কিউ ভেক্টর। আচ্ছা, পি ভেক্টর মান দিলাম এ আই প্লাস কি বিজে প্লাস কি সি কে, এটা ধরলাম পি ভেক্টরের মান, আর একটা ভেক্টর ধরলাম কিউ ভেক্টর। এই কিউ ভেক্টরটা কি ধরলাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কি জেড কে, এই দুইটা ভেক্টর আছে। তোমার বললাম আমি এই দুইটা ভেক্টরে ডট গুণ করো। আচ্ছা, ডট গুণের নিয়ম আশা করছি তোমরা সবাই একটু একটু জানো, ইন্টার লাইফে পড়ে আসছো, ভালো করেই জানো। পি ডট কিউ, তাহলে এই ডট গুণ করলে কি হয় বলো, এই সহগ গুলা গুণ হয়। এক্স এর সহগের গুণ এক্স এর সহগ, দেখো সরি আই এর সহগ গুণন কি আই এর সহগ, তাহলে আই এর সহগ কি আছে বলো, এই আই এর সহগ আছে এ আর এটা আছে এক্স, তাহলে গুণ করলে কি হবে এ এক্স প্লাস, মাঝখানে প্লাস চিহ্ন দিতে হয়। পরে যে সহগ দুইটা কি করতে হয় বলো, গুণ করতে হয়। তাহলে যে সহগ কি আছে বলো, এই পাশে বি, এইটা আছে ওয়াই, তাহলে বি ওয়াই প্লাস, তারপর কি এর সহগ গুণ করে যোগ করতে হয়, তাহলে গুণ করলে কি হবে বলো সি আর জেড, গুণ করলে কি হবে বলো সি জেড। তাহলে এটা আমি কি পাই গেছি বলো, ডট গুণ ফল পাই গেছি। এই ডট গুণ ফলে কোনো কি হয় না বলো, দিক হয় না, কারণ কি ডট গুণ ফল কি রাশি, একটা স্কেলার রাশি, তাহলে মানে স্কেলার নাম। এই ডট গুণ ফল আরেকটা নাম হলো কি স্কেলার গুণ। এই ডট গুণের আরেকটা নাম কি বলো, স্কেলার গুণন। যেহেতু স্কেলার গুণন, স্কেলার রাশির আমরা কি জানি কোনো দিক হয় না, এই জন্য ডট গুণের কোনো কি নাই, দিক নাই, এই জন্য আই ক্যাপ জে ক্যাপ কিংবা কে ক্যাপ কোনো দিক উল্লেখ করা নাই। আচ্ছা, তাহলে এটা কেমন অ্যাপ্রোচে ডট গুণ করতে হয় এটা তোমরা দেখলা। দেখো ডট গুণের একটা সূত্র আছে যে পি ডট কিউ, এটা যদি আমরা ডট গুণন করি তাহলে যে এটা পাবো, এটা হলো পি কিউ কজ আলফা, কি পি কিউ কজ আলফা। আচ্ছা, পি ডট কিউ সমান কি পি কিউ কজ আলফা। পি হলো কি এই পি ভেক্টরের মান, এই পিটা হলো কার এই পি ভেক্টরের মানটা, আর কিউটা কি এই কিউ ভেক্টরের মানটা, মান আমরা নির্ণয় করা গত ক্লাসে দেখাইছি। আর আলফাটা কি এই দুইটা ভেক্টরে কি কোণ, মধ্যবর্তী কোণ। সাপোজ এইদিকে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এটা কি কিউ ভেক্টর, এই মধ্যবর্তী কোণ কত আলফা। তাহলে এদিকে পি এদিকে কিউ, তাহলে এই দুটো ডট গুণ করলে আমি কি পাবো বলো, পি কিউ কজ আলফা। পি হইলো এই ভেক্টরের মান, আর কিউ হইলো এই কিউ ভেক্টরের মান, আর আলফা হলো কি তাদের মধ্যবর্তী কোণ। আশা করছি বুঝতে পারছো। এই আলফা যদি এখন আমি তোমার নির্ণয় করতে বলি, যে এই টাইপ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যেটা হলো মধ্যবর্তী কোণ নির্ণয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, তাহলে সেটা তোমরা সহজে নির্ণয় করতে পারবে। দেখো তো এখানে এভাবে লেখা যায় যে পি ডট কিউ, আর এই পাশে পি কিউ মানে পি আর কিউ এর মানটা গুণাকার আছে, এই পাশে এসে ভাগ হয়, সমান কি কজ আলফা লেখা যায় না। পুরো এই লাইন থেকে আবার এটা লেখা যায়, দেখো তো এই আলফাটা এই পাশে রাখলাম, এই কজটা এই পাশে, কজ আছে ওই পাশে গেলে কি হবে কজ ইনভার্স, সমান এই পাশে কি আছে বলো, উপরে থাকবে পি ডট কিউ, মানে পি আর কিউ ডট গুণ করবো, আর নিচে কি পি আর কিউ এর মান দ্বারা ভাগ করবো। এটা আমার কি নির্ণয় বলো, মধ্যবর্তী কি নির্ণয়, কোণ নির্ণয়। এটা কোণ নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব, কোণ নির্ণয়। আচ্ছা, আচ্ছা দেখো তো এখন পি ডট, এটা একটা কনসেপ্ট গেল, আরেকটা কনসেপ্ট এখানে আমি পড়াই দেখো। এই পি ডট কিউ দুইটা ভেক্টরের ক্ষেত্রে যদি আমার কি হয় বলো, এই ডট গুণফলের মান জিরো হয়। কখন জিরো হবে, এই পি ডট এ কিউ কখন এই মানটা জিরো হবে বলো তো, যখন পি কিউ দুইটা ভেক্টর মান তো কখনো জিরো হয় না, এটার একটা মান আছে এটার একটা কি আছে বলো মান আছে। কিন্তু কজ যদি আমার 90 ডিগ্রি হয়, দেখো কজ 90 ডিগ্রি, তাহলে কজ 90 ডিগ্রি হলে পুরা মানটা কি হয়ে যাবে জিরো, যেহেতু পি কিউ এর সাথে জিরো গুণ করলে কি হবে, পি কিউ ইন্টু জিরো সমান কত ডিগ্রি বলো, সরি পি কিউ এর মান কত, পি ডট কিউ মান কত জিরো। তাহলে এই জিরোটা কখন সম্ভব, দুইটা ভেক্টর ডট গুণফল কখন জিরো হয়, দেখো ভেক্টর দুইটা যখন একটা আরেকটার উপর কি হয় লম্ব হয়, মানে ওদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়। কেমন করে, ধরো এখানে একটা ভেক্টর এইদিকে ক্রিয়া করতেছে, এইদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে, এটা পি এটা কিউ, তাহলে মধ্যবর্তী কোণ কত এই আলফা, আলফা সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে মানে একটা আরেকটার উপর কি হলো বলো লম্ব হলে তার যে ডট গুণফল কি হয় জিরো হয়। তাহলে এটা কখন হবে, যখন কি লম্ব হলে। তাহলে ডট গুণফলের যত কনসেপ্ট আছে এই একটা পেজ আমি শেষ করে দিছি। এখন বাদ বাকি সবগুলো আমরা কি করব বলো, সহজেই সলভ করতে পারবো। দেখো তো এই প্রশ্নটা এখন আমরা দেখি যে এম এর মান কত হলে এই ভেক্টর পরস্পর লম্ব হবে।
মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে। তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি বলো? ফার্স্ট শর্ত হলো এর ডট গুণফলের মান কি হওয়া বলো? জিরো হওয়া। এই লিখে দিছি। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? এর ডট গুণফলের মান কত হবে? জিরো হবে। তাহলে বলো, তাহলে পি ডট কিউ করলে আমার কত মানটা কত পাবো বলো? পি ডট কিউ করলে মানটা কত পাবো? জিরো পাবো। তো পি ডট কিউ নির্ণয় করো। পি ডট কিউ কেমনে নির্ণয় করবা দেখো, এই পি ভেক্টর আই এর সহগ আর কিউ ভেক্টর আই এর সহগ গুণ করবা। তাহলে 6 দুগুণে কত বলো? 12। 12। তারপর মাঝখানে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এই যে ভেক্টরের সহগের সাথে এই যে মানে যে ক্যাপের সাথে এই যে ক্যাপের সহগ কি করবা বলো? গুণ করবা। তাহলে কত? মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কত? এম, 3m। পরে কে সহগের সাথে কে সহগ গুণ করবা। তাহলে -3 এর সাথে কত? -9। তাহলে কত? মাইনাস মাইনাসে কত? প্লাস। কত? 3 নং কত? 27 সমান এই পুরা মানটা কত হওয়া লাগবে বলো? জিরো হওয়া লাগবে। কারণ এটা কি? পরস্পর লম্ব বলছে। লম্ব হইলে এই মানটা কি হয় বলো? ডট গুণফলের মান জিরো হয়। দেখো তো এখানে কি হয়? 12 আর 27 গুণ করলে কত হয়? 39। 39 হয়। 12 আর 27 যোগ করলে 39। এই থ্রি টা এই পাশে বিয়োগ, এবার যাইলে কি হবে বলো? যোগ আকার হয়ে যাবে বলো। এই থ্রিটা এই পাশে গুণ, এবার যায় কি? ভাগ। তাহলে এম সমান 39 ভাগ কত নামে? 3। তাহলে 39 কে 3 দ্বারা ভাগ করলে কত? 3 13 39। তাহলে এম এর মান কত নামতেছে বলো? 13। এম এর মান যখন 13 তখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব। লম্ব মানে কি? দুইটা ভেক্টর ডট গুণফল শূন্য। এম এর মান 13 বসায় দুইটা গুণ পি আর কিউ গুণ করে দেখবা যে মানটা কত নামে গেছে? জিরো নামে গেছে। এখানে ইম্পর্টেন্ট হলো এই লম্ব। লম্বটা বেলে দিছে মানে কি? ডট গুণফল যেমনি হোক আমার কত হওয়া লাগবে বলো? জিরো হওয়া লাগবে। আশা করছি এই স্লাইডের সবগুলা ডট গুণ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নাই। এখন শুধু আমরা ডট গুণের প্রবলেম গুলো সলভ করবো ধাপে ধাপে। আচ্ছা দেখো, দেখো একটু আগে পড়াইছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে মধ্যবর্তী কোণ কি নির্ণয় করে? সাপোজ এই ভেক্টরটা আমি ধরে নিলাম পি ভেক্টর দিয়ে দিছে, আর এই আইটা দিয়ে দিছে এটা কিউ ভেক্টর দিয়ে দিছে। তাহলে আমরা জানি সূত্র কি বলো? পি ডট কিউ সমান কি? পি কিউ কি আলফা বলো? কজ আলফা। তাহলে এখান থেকে আমি আলফার মানটা নির্ণয় করবো। ফার্স্ট আগে আমি পি ডট কিউটা করে সারিব। দেখো তো এখানে আই ক্যাপ আর আই ক্যাপ, এখানে আই ক্যাপের সহগ 1, এখানে আই ক্যাপের সহগ 1। তাহলে এই 1 দ্বারা 1 রে গুণ করলে কত নামবে বলো? 1। আর দেখো এখানে কে আছে, এখানে কি নাই? কে নাই। তুমি কে সাপোজ এভাবে লিখতে পারো যে পি এর মানটা কি দেওয়া আছে বলো? লিখি একটু। আই প্লাস কত? কে। আর কিউ এর মানটা কি লিখতে পারো? এভাবে লিখতে পারো যে আই প্লাস জিরো কে লিখতে পারো। দেখো জিরো কে লিখলে এই আই এর সাথে আই গুণ করলে কি হয়? সহগ গুণ করলে 1 হয়, এই লিখলাম। কিন্তু জিরোর সাথে আবার কে এর সহগ, জিরোর সাথে ওই কে এর সহগ 1 গুণ করলে কত? জিরো হয়। এই জন্য ওইটা আমি লিখলাম না। তাহলে এই দুইটা ডট গুণের মান কত বলো? এই যে 1। এই 1 হলো এই দুইটা ভেক্টর ডট গুণের ডট গুণ। ডট গুণের মান আর কি। দেখো পি ভেক্টরের মান কত? এই পি ভেক্টরের মান নির্ণয় করো। আমরা জানি দুইটা ভেক্টরের মান কেমনে নির্ণয় করে? দুইটা ভেক্টরের মান নির্ণয় করে মানে একটা ভেক্টর মান কেমনে নির্ণয় করে? হয় মডুলাস দিয়ে এবার ভেক্টর সাইন দিতে হয়, কিংবা শুধু কি দিতে হয় বলো? পি দিতে হয়। এটাও লেখা যে কথা, শুধু পি লেখা একই কথা। এভাবে লিখতে হয়। মান কেমনে নির্ণয় করে? একটা রুট দেয়, রুট দিয়ে সবগুলা সহগের কি করে? বর্গ করে দেয়। দেখো এই আয়ের সহগ কত? 1। তাহলে 1 এর বর্গ যোগ, যোগ চিহ্ন দিতে হয়। কে এর সহগ কত? 1। তাহলে 1 এর বর্গ। 1 1 কত? 2। তাহলে কত? √2। তাহলে পি এর মান কত বলো? √2। সেম ভাবে কিউ ভেক্টরের মান কত বলো? কিউ ভেক্টরের মান কেমনে নির্ণয় করে? এইভাবে সাইনও দিতে পারো কিংবা শুধু কিউ দিতে পারো। রুট ওভার দেওয়া লাগে একটা সহগগুলার স্কয়ার। তাহলে এটা সহগ কত বলো? 1 স্কয়ার। প্লাস জিরো দিলেও যে কথা, আমি এক্সট্রা দিছি না দেয়া কি কথা। তাহলে 1 এর উপরে রুট দিলে কত? 1। তাহলে কিউ ভেক্টরের মান কত? 1। তাহলে এত ইনটু কত? 1। 1 কি? cos আলফা। দেখো এই √2 এর সাথে 1 টা গুণ করলে কি হয়? √2। তাহলে এই রুটটা এই পাশে গুণ, এ পাশে কি হবে? ভাগ। তাহলে 1/√2 সমান কি? আলফা। cos আলফা। তাহলে আমার বলো তো cos কত ডিগ্রির মান? 1/√2। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। দেখো cos 45 এর মান হলো 1/√2। তাহলে এখানে cos আলফা, এই cos cos কাটা। তাহলে আলফা সমান কত ডিগ্রি বলো? 45 ডিগ্রি। আশা করছি বুঝতে পারছো তোমরা। এটা অনেক সহজ একটা প্রবলেম ছিল। এই 45 আইটা হবে না, শুধু কত হবে বলো? মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 45, যেটা আমার বড় ক নাম্বার অপশনে দেওয়া আছে। আশা করছি এই ম্যাথটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যে কোনো কোণ নির্ণয় করতে বললে পারবে। এখন দেখো কি বলছে, অনেক সহজ একটা প্রবলেম। একটা পি ভেক্টর একটা ভেক্টর দিয়ে দিছে, কিউ একটা ভেক্টর দিয়ে দিছে। দুইটা ভেক্টরে কি চাইছে বলো? এখানে একটা ভেক্টর সাইন হবে, দুইটা ভেক্টর ডট গুণের মান চাইছে। তাহলে পি ডট কিউ এটা মানটা কেমনে নির্ণয় করবো? ফার্স্ট আমি কি আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, তার মানে আয়ের সহগ কত আছে বলো? এখানে আছে 8 আর এখানে আছে কত? 6।
তাহলে কত আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ 6টা কত 48, তাহলে 48 দেখলাম, মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়, যোগ দিলাম। দেখো যে সহগের সাথে যে সহগ গুণ, এখানে যে সহগ কত আছে -2, আর এখানে যে নাই, তো যে নাই মানে কত বলো, প্লাস জিরো যে আছে, তাহলে জিরোর সাথে যদি আমি 2 গুণ করি বা -2 গুণ করি তাহলে কত হবে, জিরোই হবে। কোনো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, জিরো হয়, তাহলে জে এর মানটা জিরো হয়। প্লাস দেখো তো এখানে আবার কে নাই, কে এর মান এখানে নাই মানে কত আছে বলো, প্লাস এইভাবে লেখা যায়, জিরো কে আছে বলো, এই জিরোর সাথে এ কে সহগ 8 গুণ করলে কত হবে বলো, জিরো হবে, তাহলে এটা কোনো দাম নাই। তাহলে এখানে শুধু মানটা কত বলো, 48। মানটা কই আছে দেখো, ক নাম্বার অপশনে 48 আছে। তো এটা কেমনে বুঝবা, দেখবা যে এই ভেক্টরে দুইটা ভেক্টরে কি আছে বলো, আই ক্যাপ আছে, তাহলে আই ক্যাপের সহগগুলা গুণ করে দিবা। দেখো একটা জে ক্যাপ আছে, আরেকটা জে ক্যাপ নাই, তার মানে গুণ করলে কি হবে, জিরো হবে। একটা কে ক্যাপ আছে, আরেকটা ভেক্টরে কে ক্যাপ নাই, তার মানে কি গুণ করলে জিরো হবে। শুধু আই ক্যাপ আছে, এই শর্টকাটে আই ক্যাপ দুইটা গুণ করলে আমি দুইটা ভেক্টরে, এই ভেক্টরের দুইটার কি পেয়ে যাবো বলো, ডট গুণ ফলে মান পেয়ে যাবো। অনেক সহজ একটা প্রবলেম ছিল। আচ্ছা দেখো এখানে কি বলছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করে। আচ্ছা এই লম্ব অভিক্ষেপের একটা আছে, দেখো আমি একটু পড়াই দিই। এ ভেক্টরের উপর কার লম্ব অভিক্ষেপ বলো, বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে বি এর লম্ব অভিক্ষেপ দেখো তো, বি এর লম্ব অভিক্ষেপ হলো বি কস থিটা, কি থিটা, বি কস থিটা, যার লম্ব অভিক্ষেপ লিখবা তার কস থিটা লিখবা, তারপর এই সমান দিবা। এটা কেমনে বের করবো আমি একটু দেখাচ্ছি। দেখো এই যে এ ডট বি, দুইটা ভেক্টর আছে এ বি, তাহলে এ ডট বি আমি লিখতে পারতাম না, এ বি লিখলে এটা কি লিখতাম বলো, এ বি কি থিটা, কস থিটা, এভাবে লিখলাম। কিন্তু এই লাইনটা আমি লিখলাম, পরের লাইনে যদি আমি লিখি বা বিকস থিটা, বিকস থিটা কেন লিখলাম, দেখো যার লম্ব বিক্ষেপ তার কি থিটা, কস থিটা নিতে হয়। তাহলে বি এর লম্ব বিক্ষেপ, তাহলে কস থিটাতে আমি কার কস থিটা নিব বলো, বি এর কস থিটা। তাহলে বি এর লম্ব বিক্ষেপ মানে কি, বি কস থিটা। তাহলে বি কস থিটার মান নির্ণয় করলে আমি কি এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ পেয়ে যাবো। দেখো তো এই বি কস থিটা এই পাশে এটা রেখে দিলাম, এটা এই পাশে গুণ, তাহলে ওই পাশে যা কি হবে বলো, ভাগ হয়ে যাবে। তাহলে এ ডট বি এর নিচে কি ভাগ হয়ে যাবে বলো, এই এটা আছে, এটা শুধু ভাগ হয়ে যাবে। তাহলে এই বি cos থিটাই হলো কি এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে মানগুলো নির্ণয় করি। দেখো উপরে এ ডট বি, এ ডট বি করা লাগবে। এ ডট বি কেমনে করবে, দেখো আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, তাহলে কত, 3 একে 3 দেখলাম, মাঝখানে প্লাস দিবা, প্লাস যে সহগের সাথে যে সহগ গুণ, তাহলে কত 2 দুগুণে কত 4, প্লাস 4 লিখলাম, প্লাস কে সহগের সাথে কে সহগ গুণ, তাহলে কত, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, যে কত মাইনাস কত 2। আর নিচে এ এর মান, তাহলে এ ভেক্টরের মানটা কেমনে নির্ণয় করবো বলো, এ ভেক্টরের মানটা নির্ণয় করা অনেক সহজ। যে ভেক্টরের মান তোমরা আগে অনেকগুলা এমসিকিউ তে দেখছো, যে এটার কি মান, এই এ ভেক্টরের মান কেমনে, রুট ওভার দিয়ে দিই, তারপর কি সহগগুলো স্কয়ার, তাহলে 1 স্কয়ার প্লাস এই সহগ কত 2, 2 স্কয়ার প্লাস কত বলো, আবার 2 আছে, আরেকটা 2, তাহলে কত 2 স্কয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আরেক কত 9, তাহলে 9, 9 এর উপরে রুট করে দিলে কত 3। তাহলে এই ভেক্টরের মান কত 3, এই 3 দ্বারা ভাগ করে দিলে আমি যে মানটা পাবো এটা আমার লম্ব বিক্ষেপের মান। দেখো তো বি cos থিটা, এটা হলো এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা নিবা। তাহলে এখানে যোগ বিয়োগ করলে কত হয় বলো, এই 7, 7 থেকে 2 গেলে কত হয়, উপরে হয় 5 আর নিচে নিচে কত 3, তাহলে দেখো 5/3, এটা আমার কি আনসার। দেখো তো 5/3। আচ্ছা তোমাকে যদি এখানে বলতো যে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ কার, বি এর উপর মানে বি ভেক্টরের উপর উপর এ এর লম্ব বিক্ষেপ, এ ভেক্টর এর অভিক্ষেপ বা লম্ব বিক্ষেপ একটাই, এক জিনিসই, তাহলে অভিক্ষেপ। তো এটা কেমনে নির্ণয় করতে বলো, কার অভিক্ষেপ বলছে, যে বি ভেক্টরের অভিক্ষেপ বলছে না এ ভেক্টরের অভিক্ষেপ বলছে। দেখো এ এর অভিক্ষেপ বলছে, তাহলে এ এর অভিক্ষেপ মানে কি থিটা বলো, এ cos থিটা, শেষ। তাহলে এ cos থিটা, তাহলে আমরা জানি এ cos থিটা সমান কি, দুইটা ডট গুণ তো করাই লাগবে, উপরে এ ডট বি, আর নিচে দেখো এখানে এ আছে নাই কি বলো, বি নাই, তাহলে নিচে কি বি দ্বারা ভাগ করে দিবা। দেখো এই সেম ভাবে এই টুক করা এ আর বি এর মান বের করে, মানে ডট গুণ করে পাইছি উপরে 5 আর নিচে বি ভেক্টর মান দ্বারা ভাগ করলে এটা পাইরা যাবে। তাহলে এটা তোমাদের এইচডব্লিউ দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমরা পরবর্তী ক্লাসে এটা সলভ করে দিব। এটা তোমাদের এইচডব্লিউ দিলাম। দেখো তারপরে কি বলছে, পরবর্তী প্রশ্নটা কি, দুটি ভেক্টর পি ও কিউ এর স্কেলার গুণন কত 0 হলে, দেখো তো পি ও কিউ এর স্কেলার গুণ, তাহলে স্কেলার গুণ মানে কি ডট গুণ, তাহলে পি ভেক্টর ডট কি কিউ ভেক্টর কখন 0 হবে, 0 হলে এদের মধ্যবর্তী কোণ কত বলো, আলফা যখন কত ডিগ্রি বলো 90 ডিগ্রি, তখন এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি, তখন এদের স্কেলার গুণ কত হয় বা ডট গুণ কত হয়, 0 হয়, একদম মুখস্থ। দেখো তো তাহলে অপশন গুলো একটু দেখো তো, পি ও কিউ ভেক্টর একে অপরের উপর লম্ব,
একই দিক বরাবর না, বিপরীত দিক বরাবর না, কোনোটিই নয় না। তাহলে পি ও কিউ যখন একে অপরের উপর লম্ব বা কি ডিগ্রি 90 ডিগ্রি, তখন এটা কি হয় বলো? দুইটা ভেক্টর ডট গুণ বা স্কেলার গুণ কি হয়? 0 হয়। সুন্দর একটা প্রশ্ন ছিল। দেখো কি বলছে, পি ও কিউ ভেক্টর কখন পি কিউ সমান মানে পি ডট কিউ ডট গুণ কখন মাইনাস পি কিউ হবে? আচ্ছা দেখো তো, দুইটা ভেক্টর কেমন হইতে পারে? পি আর কিউ দুইটা ভেক্টর, এই পি কিউ দুইটা ভেক্টর ডট গুণ করলে কি হয়? পি কিউ কি আলফা, কজ আলফা। দেখো তো, এই পি এর মানও প্লাস নামে, সবসময় কিউ এর মানও কি নামে? প্লাস নামে। মানে পি ভেক্টর মানও প্লাস, এই প্লাস নামে, কিউ ভেক্টর মানও কি নামে বলো? সবসময় অলওয়েজ কি নামে? পজিটিভ নামে। কিন্তু আমার মানটা আমার মাইনাস নামে কার উপর ডিপেন্ড করে বলো? মানটা মাইনাস নামে আমার কজ আলফার উপর ডিপেন্ড করে। তাহলে কজ আলফা, তাহলে কজ আলফার মান যদি সাপোজ -1 হয়, তাহলে -1 যদি হয়, তাহলে -1 হলে তাহলে পি প্লাস কিউ, দুটো গুণ করলে পি কিউ, পি কিউ এর সাথে -1 গুণ করলে কি হয় বলো? মাইনাস পি কিউ। তাহলে কজ আলফার মান যখন -1, তখন আমার এই শর্তটা কি হইতেছে? পি কিউ সমান পি আর কিউ এর ডট গুণ করলে কত? মাইনাস পি কিউ হইতেছে। তাহলে বলো কজ আলফার মান কত, কখন -1 হয়? যখন আলফার মান কত হয় বলো? 180। কারণ কি কজ 180 ডিগ্রি মান কত? -1। তাহলে 180 ডিগ্রি মানে হওয়া মানে কি বলো? আলফা সমান 180 ডিগ্রি হওয়া মানে কি দুইটা ভেক্টর একই দিকে নাকি বিপরীত দিকে? অবশ্যই দুইটা ভেক্টর কোন দিকে বলো? বিপরীত দিকে। যখন এইদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি। এটা প্রথম ক্লাসে দেখছি। আবার ধরো একটা ভেক্টর এইদিকে গেছে আর একটা ভেক্টর এইদিকে গেছে, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে বলো কখন এটা সমান হবে? যখন দুইটার দিক কি হবে? বিপরীত হবে। দেখো, ভেক্টর দুইটি সমান্তরাল হইতে পারে কিন্তু একই দিক না, ভেক্টর দুইটি সমান্তরাল হইতে পারে কিন্তু বিপরীতমুখী। দেখো বিপরীতমুখী মানে কত? আলফা সমান যখন 120 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, তখন এটা কি বিপরীতমুখী হয়। বিপরীতমুখী হলে কি দুইটা ডট গুণ করলে কি হয়? মাইনাস, সামনে একটা কি মাইনাস চলে আসে। আশা করি এই প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন ছিল, 7 স্টার। এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা পরীক্ষায় তোমরা আসলে এখন যে প্রসেস শিখাইছি এটা মনে রাখলেই হবে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নটা দেখি, যে কোন ভেক্টরটি এই ভেক্টরটির উপর লম্ব? আচ্ছা, একটা ভেক্টর আরেকটা ভেক্টর উপর লম্ব হইতে গেলে কি হওয়া লাগবে বলো? ধরলাম পি একটা ভেক্টর, কিউ আরেকটা ভেক্টর, এই দুইটা লম্ব হতে হলে লম্ব হওয়ার শর্ত কি বলো? পি ডট কিউ দুইটা ভেক্টরের ডট গুণ কত হবে বলো? 0 হবে। তাহলে পি ডট কিউ ইজিক্যাল টু কত? 0। 0 কখন হবে বলো? আলফা সমান যখন 90 ডিগ্রি, অর্থাৎ কি যখন কি হয়? লম্ব হয়। দুইটা ভেক্টর পরস্পর কি হয় বলো? লম্ব হয়। তাহলে এখন দেখা লাগবে যে কোন অপশনটার সাথে এই একটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের সাথে কোন ভেক্টরটা কি করলে ডট গুণ করলে আমার কি হয় বলো? 0 নামে। মানে ডট গুণের মান 0 নামে, সেটাই আমার কি লম্ব নির্দেশ করবে। দেখো তো ক নাম্বার অপশনটাই খেয়াল করো তো, এটার মান কত আছে বলো? 4i প্লাস কত? 3j। এটা আমার পি ভেক্টর দেওয়া আছে। আর একটা অপশন টেস্ট করলাম, এই ক নাম্বারটা নিলাম। ক নাম্বারটা কি দেওয়া আছে বলো? ডট গুণ 3i কত প্লাস 4j। দেখো তো ডট গুণ কেমনে করে দুইটা ভেক্টরের এক্স এর সাথে, সরি আই এর সাথে আই এর সহগ। তাহলে এখানে আই এর সাথে আই এর সহগ গুণ করলে কি হবে? 4 এর সাথে কি হবে? এই 3টা গুণ হবে। তাহলে কত? 3 4 কত? 12। আর j এর সাথে j এর সহগ প্লাস 3 4 কত? 12। 12 12 কত? 24। দেখো তো পি ডট কিউ কোন কি এটা 0 নামছে, যেহেতু 0 নামে নাই তাহলে এটা কি না বলো? লম্ব নয়। লম্ব হইলে অবশ্যই দুইটা ভেক্টরের ডট গুণ কত নামবে? 0 নামবে। আচ্ছা খ নাম্বার অপশনটা আমরা এখন ট্রাই করি, যে খ নাম্বারটা কি বলছে। দেখো পি ভেক্টর মান তো ফিক্সড, 4i প্লাস কত? যে 3j। আর খ নাম্বার যে অপশনটা ওইটা কি দেওয়া আছে? 6i। এই 6i এদের ডট গুণ করলে কি হবে বলো? আয়ের সহগ এর সাথে আয়ের সহগ গুণ। তাহলে কত? 400 কত? 24। যে সহগ এখানে নাই, তাহলে একটা আছে আরেকটা নাই, তাহলে গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে ওটা দরকার নেই। তাহলে এটার মান কত? 24। যে 24 নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাও কি নয় বলো? লম্ব নয়। তাহলে দেখো তো আমি গ নাম্বার অপশনটা ট্রাই করি, যে গ নাম্বারটা কি বলছে? 7k। দেখো পি এর মানটা তো ফিক্সড, তাহলে পি ভেক্টরের সাথে কি 4i প্লাস 3j এর সাথে গ নাম্বার অপশনটা আমি কি করব? ডট গুণ করে দেখবো যদি 0 নামে, তাহলে গ নাম্বারটা আমার সঠিক উত্তর। তাহলে কত? 7k। দেখো তো এইখানে কি নাই বলো? 4 আছে, আই এর সহগ এখানে কি নাই? আই নাই। তাহলে বলো 0। এখানে যে যে আছে, আবার এখানে যে নাই, তাহলে কত? 0। দেখো এখানে কে আছে, আবার এই ভেক্টরে কি নাই? কে নাই, তার মানে কি ডট গুণ করলে কি হবে? 0 হবে। দেখো তো এই পুরাটা মানে কত নামছে আমার? দুইটা ভেক্টরে ডট গুণ যখন 0 হবে, তখন ভেক্টর দুইটা কি হবে? পরস্পর লম্ব হবে। যেহেতু এই গ নাম্বার অপশনটা একমাত্র এমন একটা অপশন যেটার সাথে ডট গুণ করলে 0 হয়, এই জন্য গ নাম্বারে কি নির্দেশ করে? এর উপর লম্ব ভেক্টর নির্দেশ করে, পি এর উপর লম্ব নির্দেশ করে। তাহলে এটা শর্টকাটে কেমনে করতে পারবা? এই সবগুলা অপশন টেস্ট করতে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখো এটা শর্টকাটে কেমনে করবা, দেখো এখানে আই আছে, এখানে কি আছে? জে আছে।
তাহলে দেখবা যে ভেক্টরে আই যে আছে ওই ভেক্টর কখনো এই ভেক্টরের উপর কি হবে না বলো, লম্ব হবে না, যদি মানগুলা যদি প্লাস মাইনাসে গ্যাপ না থাকে। আচ্ছা প্লাস মাইনাসে গ্যাপ সবসময় থাকে এরকম না, দেখো তো এখানে, দেখো তো এখানে 4i আছে, এখানে i আছে, এখানে j আছে, এখানে j আছে। তাহলে i যে আছে এরকম অপশন বাদ দাও। দেখো তো i আছে, এখানে i আছে, এই অপশনটা বাদ দাও। দেখো তো এখানে i আছে গ নাম্বারটায়, এখানে কি আছে, j আছে। দেখো তো এর যোগ বিয়োগ করে দেখবা যে কত নামে, ডট গুণ করলে কত নামে, এটার নামে 16 মাইনাস 12, এটার নামে হবে 4 নট ইজ ইকুয়াল টু 0। তার মানে এটাও হবে না, এটাও বাদ। দেখো তো এখানে i আছে, j আছে, কিন্তু এই একটা মাত্র অপশন যেখানে কি নাই, i ও নাই, j ও নাই, তাহলে আই জে নাই, শুধু কি আছে, কি আছে। তাহলে আই জে নাই, যে ভেক্টরটাই ওই ভেক্টরটার সাথে ডট গুণ করলে কি হবে, 0 নামবে। এটা অনেক সুন্দর একটা শর্টকাট। আশা করছি এটা বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। আজকে এই ক্লাসটির মাধ্যমে আমরা ভেক্টর অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ 4টি টাইপ কমপ্লিট করলাম। এই টাইপ গুলোতে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। পরবর্তী ক্লাসের মাধ্যমে আমরা ভেক্টর অধ্যায়টি কমপ্লিট করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজটিকে ফলো করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।